ডিভিশনের ফাইনাল রাউন্ডে পক্ষ দল হিসেবে রয়েছে ইউআরবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ, এবং বিরোধী দল বিপক্ষ দল হিসেবে রয়েছে ডিউডিএস অপরাজয় বাংলা। আমাদের এই সংসদে ছায়া সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হবে, যে বিষয়গুলো বিতর্ক হবে, তা হল প্রগতিশীল সাংবাদিকদের জন্য আলাদা বিকল্প গণমাধ্যম গড়ে তোলার চেয়ে মূলধারা গণমাধ্যমের ভেতর থেকে পরিবর্তন আনার চেষ্টা করা বেশি কার্যকর। আমি দুই দলকে আবারও মোশনটি বিরোধী নেওয়ার জন্য আহ্বান করব। প্রগতিশীল সাংবাদিকদের জন্য আলাদা বিকল্প গণমাধ্যম গড়ে তোলার চেয়ে মূলধারা গণমাধ্যমের ভেতরে থেকে পরিবর্তন আনার চেষ্টা করা বেশি কার্যকর। যদি দুই দলের কারণেই বিতর্ক মোশন বা টপিক নিয়ে কোনো ধোঁয়াশা না থাকে, তাহলে আমরা আমাদের বিতর্ক শুরু করতে পারি। প্রথমেই ফ্লোর দেওয়া হচ্ছে পক্ষ দলের প্রথম বক্তাকে। ক্লিয়ার হয়ে গেল। স্পিচ শুরু করছি। বিতর্কটা বোঝার জন্য আমাদের তিনটা জিনিস বোঝা দরকার। প্রথমত, প্রগতিশীল সাংবাদিক ব্যক্তি থেকে এরকম এবং সে কি চায়। দ্বিতীয়ত, বেশি কার্যকর করা মানে কি। তৃতীয়, একটি মূলধারা গণমাধ্যম দেখতে কিরকম। প্রথমত, প্রগতিশীল সাংবাদিকের তিনটি ক্যারেক্টারাইজেশন। প্রথমত, সে কালচারালি প্রগ্রেসিভ, তার মানে সে পলিটিক্যালি লিবারাল বা সে পলিটিক্যাল অ্যাক্টিভিজম করবে, তার উপরে কোনো বার্ডেন না। মঙ্গলচোপাধ্যায় যে কোনো কালচারাল প্র্যাকটিস, যে কোনো কালচারাল প্রোগ্রাম, যে কোনো ছায়ার উপর হামলা করে তাদের উপর প্রতিবাদ করে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা, এটাই হচ্ছে এক্সকিউজ মি, মানে সমস্যা হচ্ছে কোনো পলিটিক্যাল আইডিওলজি নেসেসারি সম্পৃক্ত না। দ্বিতীয়ত, এই যে মেসেজগুলো চেঞ্জ হবে, এগুলো গ্র্যাজুয়াল ন্যারেটিভ শিফট, আস্তে আস্তে ন্যারেটিভগুলো চেঞ্জ হবে। আমি কালকে ইমিডিয়েটলি গিয়ে এলজিবিটি মুভমেন্টের জন্য ক্যাম্পেইন করবো না, কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে লিবারাল বা প্রোগ্রেসিভ আইডিওলজির প্রতি ট্যাবুটা কমানোর চেষ্টা করবো। এবং তৃতীয়ত, কোনো চেঞ্জ আনা সাংবাদিকের রেসপন্সিবিলিটি না। সাংবাদিকের রেসপন্সিবিলিটি হচ্ছে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা এবং মানুষের মধ্যে অ্যাওয়ারনেস গড়ে তোলা। যে ওয়ার্ল্ডে লিবারাল আইডিওলজি ডিসকাশন হবে, ডিসকাশনটা ভালো হোক খারাপ হোক, যে ডিসকাশনের মাধ্যমে আমার গ্রহণযোগ্যতা আসবে, সেই ওয়ার্ল্ড জিতবে। সেকেন্ডারি, বেশি কার্যকর মানে কি। প্রথমত, প্রগতিশীল আইডিওলজির রিসেপশন আরো ভালো হওয়া। দ্বিতীয়ত, প্রগতিশীল আইডিওলজিতে সোসাইটিতে ট্যাবু দেখা যায়, ট্যাবু এবং ব্যাকল্যাশ ক্রিয়েট করার পসিবিলিটি কমানো। এবং তৃতীয়ত, মোস্ট ইম্পর্টেন্টলি, প্রগতিশীল অ্যাক্টিভিস্টদের উপরে বছর বছর ধরে যে সিস্টেমেটিক অত্যাচার হচ্ছে, প্রগতিশীল আইডিওলজি ছড়ালে অভ্যাসটা খুব ইজি হয়ে যাচ্ছে, এইগুলোকে আস্তে আস্তে কমিয়ে আনা। তৃতীয়ত, মূলধারা গণমাধ্যম মানে কি। তিনটা জিনিস। ফার্স্টলি, তারা হচ্ছে অলরেডি ওয়েল এস্টাবলিশ নিউজ সোর্স, তার মানে দেশের মেজরিটি মানুষ এই নিউজ সোর্সগুলোকে অবশ্যই 100% ফলো করে। সেকেন্ডলি, আন্ডারস্ট্যান্ড যে একটা নতুন কম পরিচিত মিডিয়া আউটলেট থেকে একটা মূলধারা গণমাধ্যমের রিসেপ্টিবিলিটি সিগনিফিকেন্টলি বেশি। দ্য ডেইলি স্টার যদি 1 লাখ মানুষজন ফলো করে, তাহলে ডেইলি সানকে ফলো করে প্রবলি 100 মানুষজন। বিকজ একটা সিঙ্গেল মিডিয়া আউটলেটের রিসেপ্টিবিলিটি সবার কাছে বেশি। বিকজ নিউজ একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি নিউজ দিয়ে জানতে চাই, বিকজ এটা আমার পার্সোনাল আইডেন্টিটি ইম্পর্টেন্ট পার্ট। এই জন্য আমি সেই নিউজটাকে ফলো করবো যার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। এবং তৃতীয়ত, ক্রেডিবিলিটি সবারই কোনো না কোনো বায়াস থাকে, সব গণমাধ্যমের কোনো না কোনো বায়াস থাকে, কিন্তু সেই বায়াসটা ছাপায় যদি একটা মূলধারা গণমাধ্যম নিউট্রাল পারসেপশন ধরে রাখতে চাইতে পারে। ফর এক্সাম্পল, যমুনা টিভি, একাত্তর টিভি, রেজিস্টার, সবগুলো নিয়েই কিন্তু পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের অ্যালিগেশন থাকে, কিন্তু অ্যালিগেশন থাকা সত্ত্বেও দেশের মেজরিটি মানুষ এই নিউজ পেপারগুলোই ফলো করে। বিকজ দেশের সবচেয়ে বেশি ক্রেডিবল জার্নালিস্টগুলো এই নিউজ পেপারে বিলং করে। আমি জানি পলিটিক্যাল বায়াস থাকুক না থাকুক, এই আউটলেটগুলোতে ক্রেডিবল নিউজগুলো ক্যারেক্টারাইজেশন দেওয়া। আমাদের এই দুটো তিনটা আর্গুমেন্ট। প্রথমত, কেন একটি বিকল্প গণমাধ্যম গড়ে তোলা কখনো সম্ভব না। এবং দ্বিতীয়ত, কেন মূলধারা গণমাধ্যমে এটা ফোকাসটা বেশি ইম্পর্টেন্ট। প্রথমত, বিকল্প গণমাধ্যম গড়ে তোলা সম্ভব না 4টা কারণে। প্রথমত, ফান্ডিং। আপনার পেপার প্রিন্ট করবে কে, আপনাকে ব্রডকাস্ট করবে কে, আপনাকে পলিটিক্যাল ক্যাপিটাল দিতে কে আপনার নিউজ প্রচার করার জন্য। আপনার চ্যানেলে ফেমাস জার্নালিস্ট আনা লাগবে, ফেমাস জার্নালিস্টদের মাসে 5 লাখ টাকা বেতন আপনাকে কে দিবে। আপনি যখন একটা প্রগতিশীল সাংবাদিক, আপনার একটা নিউজ গড়ে তোলার ক্যাপিটালই নাই। সেকেন্ডলি,
আপনারা নিউজ করবে না কেন? ডিটেলসে দেখো। প্রথমত টিভিতে এই মুহূর্তে কি হচ্ছে, এই মুহূর্তে কোনো ন্যাশনাল সেন্ট্রালাইজ ডিশ চ্যানেল নেই 2015 সালের মতো। এই মুহূর্তে প্রাইভেট ডিশ চ্যানেল যেরকম আকাশ ডিশ কোম্পানি, তারা যেই চ্যানেল মানুষ বেশি দেখে সেই চ্যানেল মানুষের কাছে নিয়ে আসে। এই জন্য ফিউচার চ্যানেলের মধ্যে 20টা নিউজ চ্যানেল এবং 180টা মুভি চ্যানেল থাকে, বিকজ মানুষজন টিভিতে কিন্তু সিরিয়াল দেখে। এই জন্য মানুষজন যদি বাংলাদেশের মানুষ 20টা নিউজ চ্যানেল দেখে, সেই 20টা নিউজ চ্যানেলের বাইরে 20তম নিউজ চ্যানেলটা একজন কেবল আপনি কখনো দেখাবে না, বিকজ তার কোনো লাভ নেই এটা। সেকেন্ডলি নিউজ পেপার লেন্স, একজন ভেন্ডার যে লিটারালি দিন আনে দিন খায়, সে কেন একটা আনন্দ নিউজ পেপার বেচবে? এই জন্যই একটা নর্মাল নিউজ পেপার স্টলে প্রথমত রেজিস্টার কারণ কোনো নিউজ পেপার পাওয়াই যায় না। এই কারণগুলো নতুন প্রগতিশীল দল আসলে তাদের নিউজ প্রচার করা কিছু ডিফিকাল্ট হয়ে পড়বে। তৃতীয়ত, প্রগতিশীল জার্নালিস্টদের পলিটিক্যাল ক্যাপিটাল নাই এই দেশে, যে কোনো দেশে, আমেরিকাতেও দ্য ল্যান্ড অফ ফ্রি স্পিচ, সিএনএন, ফক্স সবাই আইডার ডেমোক্র্যাট বা রিপাবলিকান তারা ফান্ডে। আপনার যদি পলিটিক্যাল ফান্ডস না থাকে, পলিটিক্যাল ক্যাপিটাল না থাকে, আপনি কোনো নিউজ মিডিয়া বিল্ড করতে পারবেনই না। একটা নতুন বিগত গণমাধ্যম, স্পেশালি ওয়ান যেখানে প্রগতিশীল অঞ্চল আছে, তাদের কোনো পলিটিক্যাল ক্যাপিটাল দেওয়ার কোনো ইনসেন্টিভ রাষ্ট্রের নাই। চতুর্থ, তারা এখন এসে করবে যে টিভি নিউজ পেপার মানতে লাগবে, আমাদের বাইট সাইজ মিডিয়া লাগবে। বাইট সাইজ মিডিয়া গড়ে তোলা অসম্ভব দুইটা কারণে। প্রথমত, তাদের গ্রহণযোগ্য শুধুমাত্র ইউথের মধ্যে সীমাবদ্ধ। আপনি কখনো শুধুমাত্র ইউথকে দিয়ে পলিটিক্যাল চেঞ্জ আনতে পারবেন না। ইউথকে মোবিলাইজ করে আপনি অ্যাডাল্টদের মাধ্যমে, রেসপন্সিবল পলিটিশিয়ানদের মাধ্যমে পলিটিক্যাল চেঞ্জ আনবেন, শুধুমাত্র ইউথকে দিয়ে পারবেন না। বিগত আমাদের অ্যাকাডেমিক বিষয়ে আজকে আরো একটু কথা বলতে যে একজন সাংবাদিকের আসলে কোনো বার্ডেন নেই যে সে ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিজম করবে কিংবা এসব পরিবর্তন আনতে চাইবে। দেখুন, একজন সাংবাদিকের পরিবর্তন আনার বার্ডেন আছে নাকি বার্ডেন নেই সেই নিয়ে ডিবেটটা না। ডিবেটটা আমরা ধরে নিয়েছি যে প্রবৃত্ত সাংবাদিককে পরিবর্তন আনতে চাইছে। এখন এই পরিবর্তন আনার জন্য কোন পথটা আসলে তার জন্য বেশি কার্যকর? একটি উদাহরণ গণমাধ্যমে থেকে সেখানে পরিবর্তন আনার চেষ্টা করে নাকি নিজের জন্য একটি নতুন পথে রয়েছে, তার কিছু তাকে কিছু কর্পোরেট প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয়, তার একটা এডিটোরিয়াল লাইন আপ হচ্ছে, যে এডিটোরিয়াল লাইন আপ থেকে হচ্ছে তাকে মেনটেন করে চলতে হয়। অর্থাৎ সে যদি চায় যে আমি এই নিউজ করার মাধ্যমে এখানে একটা প্রোগ্রেসিভ ন্যারেটিভ কিংবা প্রোগ্রেসিভ চিন্তাধারা ঢুকিয়ে দেবো, সবসময় সেটা করতে পারে না। কারণ এই সম্পাদকের হায়ারার্কিক্যাল স্ট্রাকচারে তাকে হয়তো উপরে এডিটরের উপরে বস আলোচনা করে যে না এটা সম্ভব না, কিংবা সে যে ধরনের প্রোগ্রেসিভ নিউজ করতে চায় সেটা সংবাদ মাধ্যমে একদম কোনার একটা বিশ্বাস আঘাত হবে। আজকে একাডেমিক একটা কাল্টিভেশন নেই যে সংবাদ মাধ্যমগুলো চায় যে তাদেরকে নিউট্রাল করে দেখাবো, সেজন্য তারা সবসময় চাইবে যে আমি কিছু হলে প্রোগ্রেসিভ নিউজ রাখি। প্রথমত এই সংবাদ মাধ্যমগুলো সবসময় চায় যে মেজরিটি যে কনজিউমার বেস রয়েছে তারা যেন কখন তারা হারিয়ে না পারে, সেজন্য তারা আসলে সেই ধরনের নিউজ বা ন্যারেটিভ প্রকাশ করতে চায় যেটা সমাজে অলরেডি পরিমাণে অ্যাকসেপ্টেবল। তারপরে যদি তাদেরকে প্রোগ্রেসিভ নিউজ করতেই হয়, সেটা আসলে এক পত্রিকার এক করেই স্থান পায়, কখনো খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। তাহলে মানে বর্তমান গণমাধ্যমে এই যে তার কোয়ালিটিকে কনভিন্স করতে না পারা কিংবা তার এডিটোরিয়ালের যে কিছু ফিক্সড লাইন আপ থাকে এবং কর্পোরেট প্রেশার থেকে, এ কারণে সে কখনোই মূলধারার যে গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যম এবং সে যখন অনেক নিউজ দেখে থাকে, সে সবসময় চাই নতুন ব্যাখ্যা আমি পেতে পারি কিনা, যে কারণে চটকদারি থেকেই হোক কিংবা তার গ্রিভেন্সেসগুলো প্রপারলি পোর্ট্রে করতে পারছে, এই চিন্তা থেকেই হোক সে সবসময় সেই নিউজ পেপারগুলোর দিকেই ঝুঁকবে যে নিউজ পেপারগুলো হয়তো তার দৈনন্দিন জীবনের প্রবলেমগুলোর কথা বলছে, বা যে প্রবলেমগুলো আসলে মেইনস্ট্রিম মিডিয়ায় অতটা বেশি প্রকাশ হচ্ছে না, সেই প্রবলেমগুলো নিয়ে নিউজ কথা বলছে। প্রথমত এবং ডেইলি সেই সময়ে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি পপুলারিটি অর্জন করেছিল যে সময় তারা প্রোগ্রেসিভ মিডিয়া ছিল। এরপর যখন তারা বিভিন্ন সেন্টেন্স কোয়েশ্চেনে আসতে শুরু করে, এখন তাদের পপুলারিটি কমে গিয়ে বর্তমানে প্রোগ্রেসিভ মিডিয়া যেমন বিজনেস স্ট্যান্ডার্ড কিংবা টেলিফোন কনভেনশন নিউজ পেপারগুলো আরো বেশি করে জনপ্রিয় হয়ে উঠছে। দেখুন, এছাড়া আমরা বলতে পারি দ্বিতীয়ত প্রফেশনাল মেট্রিকটা আমরা আরো ডিফারেন্স করি। আমার সমাজে যে লিবারাল অ্যাক্টিভিস্ট রয়েছে কিংবা আমার সমাজে যে প্রোগ্রেসিভ অ্যাক্টিভিস্টরা রয়েছে, তারা সবসময় তাদের কথা বলার জন্য কোনো গণমাধ্যম খুঁজে পান না। দেখা যায় যে তারা তাদের কনসার্টগুলোকে যেভাবে পোর্ট্রে করতে চান, প্রোগ্রেসিভ ন্যারেটিভে নিউজ করতে চাইবে, কিন্তু আমাদের সাইড অফ দ্য ওয়ার্ল্ডে এই পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যায়। কেন? বিকল্প মিডিয়ার মাধ্যমে এই চেঞ্জেসগুলো আনা বেশি সম্ভব। একজন প্রোগ্রেসিভ সাংবাদিকের যে প্রথম চিন্তা থাকে সেটি হচ্ছে আমি আমার সমাজের ডেমোক্রেটাইজেশন কিংবা হচ্ছে আমার ওপিনিয়নের যে বহুত্ববাদ রয়েছে সেই জিনিসটাকে বৃদ্ধি করবো। সেই অল্টারনেটিভ মিডিয়া প্ল্যাটফর্মটি খোলার
পর্যন্ত সমাজে হয়তো 3 ধরনের আদর্শ নিউজ পেপার ছিল, কিন্তু এখন যখন সে একটা বিকল্প মিডিয়া খুঁজছে তখন মানুষজনের কাছে আরও একটি বিকল্প মতবাদ পৌঁছাচ্ছে। অর্থাৎ সে বাই ইটস এক্সিস্টেন্স ইটসেলফ প্রফেশনের অন্যতম একটি মেট্রিক, সেটা হচ্ছে প্লুরালিজমকে বৃদ্ধি করা, সেটা কিন্তু সে পূরণ করে ফেলতে পারছে। দ্বিতীয়ত, কেন এই জিনিসগুলো অনেক বেশি পরিমাণে সাকসেসফুল, কিছুটা হলেও সাকসেসফুল হতে থাকে। সমাজের একটি মানুষ সবসময় চিন্তা করে যে মানুষরা আমার প্রবলেমের কথা বলছে, আমি সেই গণমাধ্যম দিকে যাবো। প্রথমত কিন্তু ডেইলি স্টারের মতো পত্রিকা তাদের জীবনে সবচেয়ে বেশি সাফল্য বা পপুলারিটি তখন অর্জন করেছিল যখন তারা সেই সময় প্রোগ্রেসিভ পত্রিকা ছিল, কিন্তু এখন যখন তারা ধীরে ধীরে সেন্ট্রাল দিকে চলে আসছে তখন কিন্তু তারা তাদের পপুলারিটি হারিয়ে ফেলছে এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কিংবা টাইমস অফ বাংলাদেশের মতো পত্রিকাগুলো উঠে আসে। এর কারণ কি? মানুষ দেখতে চায় যে মূল গণমাধ্যমে আমার যে সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হচ্ছে না, সেই সমস্যাগুলো নিয়ে যে যারা কথা বলছে আমি আসলে সেই নিজের কথা বেশি করে শুনতে চাই। দ্বিতীয়ত, একটা প্রোগ্রেসিভ সাংবাদিকতার মাধ্যমে আমার যে মূল কারণটা ছিল যে আমি সমাজের অ্যাজেন্ডা সেটিং করতে চাই বা ডিসকাস সেটিং করতে চাই, এই জিনিসটা আরও উইকলি আসে। কারণ আমি যখন একটা আবেগের নিজের বাজারে নিয়ে আসি তখন এর মাধ্যমে হচ্ছে একটা কম্পিটিশন ক্রিয়েট হয় এবং আমার যে আবেগের ডিসকাশন ছিল সেটিও মানুষের কাছে পৌঁছায়, যার ফলে ক্রমাগত একটি মানে রাইট ভার্সেস লেফট কিংবা এ ধরনের ক্রমাগত ডিসকাশন যখন হতে থাকে তখন সেখানে যে নতুন সিনথেসিস বা কনক্লুশনগুলো মানুষের সাথে প্রচলিত হয়, সেই জিনিসগুলোর জন্য সমাজে একটা নলেজ প্রোগ্রেশন কিংবা ধরনের কালচারাল প্রোগ্রেশন হতে থাকে। তো আমার যে আরেকটা বলছিল সেটা হচ্ছে সমাজে অ্যাজেন্ডা সেট করা কিংবা কালচারাল প্রোগ্রেশনের পার্ট করা, সেটি আমি আজকে ভিডিওর মাধ্যমে আরও ফাস্টার করতে চাচ্ছি। কারণ এখন আমাকে এডিটোরিয়াল পিছনে ঘুরতে হচ্ছে না যে প্লিজ আপনি আমার এই ন্যারেটিভটা গ্রহণ করুন, এই নিউজটা এই ন্যারেটিভটা নিয়ে লিখুন, বাট আমি সবগুলো সেক্টরে আসলে একটা আধুনিক ন্যারেটিভ মানুষকে প্রোভাইড করতে পারছি যেটা বাজারে এক ধরনের কম্পিটিশন ক্রিয়েট করছে এবং ওই মেইনস্ট্রিম মিডিয়াতে তখন নিজেদের নিউজ কভারেজ কিংবা ন্যারেটিভকে মানুষের জীবন অনুযায়ী কিছুটা হলেও শিফট করতে হচ্ছে। 2 নম্বরে দেখুন তারা আরেকটা কথা বলে যে এই ধরনের নিউজ মিডিয়াতে আসলে কোনো প্রোটেকশন মেকানিজম থাকে না। সাদিক খান যখন কি হচ্ছে ডাকশন জন্য করার জন্য হচ্ছে মামলা করে তখন তাদেরকে প্রোটেকশন দিতে পারে। তাদের কোনো প্রোটেকশন মেকানিজম না থাকা সত্ত্বেও সমাজের লিবারাল মানুষরা কিন্তু তাদেরকে কথা বলেছিল। অর্থাৎ আমার যে লিবারাল মানুষ বা লিবারাল অ্যাক্টিভিস্ট বা প্রোগ্রেসিভ অ্যাক্টিভিস্ট করে থাকে তারা কখনোই দেখে না যে তাদের কনসেপ্টগুলো তারা যেভাবে তুলে ধরতে চায় সেভাবে মেইনস্ট্রিম গণমাধ্যমে রিফ্লেক্টেড হচ্ছে। কিন্তু বর্তমান সমাজে যখন লিবারাল মানুষগুলো দেখবে যে আমি আসলে যেভাবে আমার কথাগুলো তুলে ধরতে চাই, আমার কথাগুলো এভাবে বলার জন্য কোনো মিডিয়া রয়েছে, তারা ভরসা পাবে, তাদের কথাগুলো মেইনস্ট্রিম মানুষের কাছে আরও বেশি ভালো করে পৌঁছাবে এবং যে কারণে এই লিবারাল অ্যাক্টিভিস্ট এবং কালচারাল প্রোগ্রেসিভ মানুষের অ্যাক্টিভিজমের মাত্রা, তাদের আত্মবিশ্বাসের মাত্রা যেমন বেড়ে যাবে, ঠিক তেমনি তাদের মানুষের সাথে যে আউটরিচ করার জায়গাটা সেটাও বেড়ে যাবে। অর্থাৎ আমার সমাজে প্লুরালিস্টিক চেঞ্জ বা অ্যাজেন্ডা সেটিংয়ের যে জায়গাগুলো ছিল সেখানে বিকল্প গণমাধ্যম বেশি ভালো অবদান রাখতে পারে। অর্থাৎ আমরা আমাদের ভিতরকে আপনাদেরকে প্রুভ করি যে স্ট্যাটাস কোতে এই জিনিসটা কেন আরও বেশি করে দরকার, কারণ সারা পৃথিবী এক ধরনের রাইটিং এবং জেনোসাইড কালচারের মধ্যে দিয়ে যাচ্ছে, কেন বিকল্প মিডিয়া অলরেডি স্ট্যাটাস কোতে হচ্ছে এক্সিস্ট করছে এবং তারা জুলাইয়ের ক্ষেত্রে বা বিভিন্ন সময় আরও বেশি পরিমাণে পপুলার হয়ে যাচ্ছে এবং ঠিক কী কারণে মেইনস্ট্রিম একটি সংবাদ মাধ্যমের স্ট্রাকচার থেকে এই ধরনের চেঞ্জেস আনা সম্ভব হয় না। ধন্যবাদ। হ্যালো মানে স্পিকার, আমি জানি না ইউটিউব চ্যানেল আছে, অল্টারনেট মিডিয়া আছে, মানে জার্নালিস্টরা কি নিজের পকেটের টাকায় আজীবন এগুলো চালাতে থাকবে কিনা? জার্নালিস্টরা যদি আজীবন নিজের পকেটের টাকা এটা চালাতে থাকে, মানুষজন কেন ওই ইউটিউব চ্যানেলটা দেখবে? কেন লং টার্মে আপনি প্রোগ্রেসিভ সলিউশনগুলো আনতে পারবে? মানুষ, বেশিরভাগ মানুষ তো আপনার মতো চিন্তা করে না। তো এরকম আইডেন্টিটি নিয়ে 5টা জার্নালিস্ট যখন একটা মিডিয়া খুলবে, তাহলে কেন ওই মিডিয়াটা সার্চ করবে? বিকজ এই জার্নালিস্ট তো আমার কথা বলতেছে না, এটা তো আমার ফেভারিট মিডিয়া না, আমি তো প্রথম আলো করি, প্রথম আলো আমার কথা বলে। তো কেন যেই মানুষগুলোকে আপনার রিচ করার কথা, যে রক্ষণশীল মানুষগুলোকে আপনি রিচ করবেন, ওরা কেন আপনার ইউটিউব চ্যানেল দেখবে? তারা উত্তর দেন হেডলাইন পাবো, ভালো কথা, আপনি হেডলাইন পাবেন, অনেক বড় করে ছাপাবেন। আপনার পেপারের হেডলাইনটা ইম্পর্টেন্ট হতে হলে আপনার পেপারটাকে ক্রেডিবল হতে হবে। আপনার একটা পেপারকে ক্রেডিবল, আপনার 20 বছরের একটা লেগেসি বা একটা ইতিহাস থাকা লাগে, হ্যাঁ এই পত্রিকাটা অনেক জরুরি এবং এই পত্রিকার নিউজটা অনেক বেশি। হ্যাঁ, আমরা কম্পারেটিভলি আপনাকে দেখাই যে প্রবাবলি প্রথম আলোর একটা খোলা কলাম আমার দেশ পত্রিকা বা যে কোনো নতুন পত্রিকার একটা হেডলাইনের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ফর 2 রিজনস। নাম্বার 1,
আমার কাছে মনে হয় প্রথম আলো সেই এইজড এবং কনজারভেটিভ মানুষরা এখনো পড়ে, যেটা কিনা আপনার প্রোগ্রেসিভ জার্নালিস্টের মেইন মাথা ব্যথা। আমার কাছে মনে হয় ইয়াঙ্গার জেনারেশনের যে লিবারাল বা উদারবাদ মানুষজন থাকে তাদেরকে রিচ করা এখন খুব একটা মাথা ব্যথা না। আপনাকে দেখাতে হবে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের উঠে থাকা মানুষগুলো কেন আপনার নতুন একটা পত্রিকা পড়বে, যারা কিনা স্বভাবতই রক্ষণশীল, যারা নিজের আচার ব্যবহার পরিবর্তন করতে চায় না, যারা কিনা নিজের কমফোর্ট জোনের বাইরে যেতে চায় না, ওই মানুষগুলো কেন আপনার নতুন একটা পত্রিকা পড়বে? কারণ 5টা মানুষ নাকি এখানে প্রগতিশীল কথাবার্তা বলে। আমাদের কাছে মনে হয় দ্বিতীয় কারণ হচ্ছে জার্নালিস্টের কাজ কখনোই পরিবর্তন এনে দেওয়া না। জার্নালিস্টের কাজ আপনার একটা ডিসকোর্স বা যোগাযোগ বা আলোচনা তৈরি করা, স্টেট এবং কমনারের মধ্যে একটা পাইপ লাইন হিসাবে কাজ করা। এই কমনারের কথাবার্তা পৌঁছানোর জন্য যে মানুষগুলোর কাছে প্রোগ্রেসিভ জিনিসপত্র, আপনার হচ্ছে হোমোসেক্সুয়াল রাইটস এবং হচ্ছে কিনা প্রভাবিত বাংলা কালচার নিয়ে কথাবার্তা বলতে চান, আপনি হচ্ছে কিনা ধর্ম নিয়ে লিবারাল কথাবার্তা বলতে চান, আপনার বুড়া মানুষকে পড়াইতে হবে। বৃদ্ধ মানুষ যারা কিনা নিজের কুক্ষিগত চিন্তা ভাবনার বাইরে চিন্তা করতে চায় না, তাদের কাছে পৌঁছতে হবে। তারা কি ইউটিউব চালায়, তারা কি ফেসবুকের অ্যালগরিদমে এত অভ্যস্ত? আমার মনে হয় না। এই কারণেই আমরা আপনাকে দেখাই কম্পারেটিভলি ইট ইজ অনেক ইজি যদি কিনা আপনি প্রথম আলো একটা খোলা কলমে পড়েন। কারণ প্রথম আলোর 24টা পেজ ওই মানুষটা সকাল 7টায় চা খেতে বসার সাথে সাথে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে এবং সে ওই প্রত্যেকটা নিউজকে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করে। ওই নিউজের একটা জায়গা যদি পাশেও লেখা থাকে সেটাকে গুরুত্ব সহকারে পড়ে, কারণ আপনার প্রতিষ্ঠিত গণমাধ্যমে যেই নিউজটা প্রকাশিত হয় সেটা একটা ন্যাশনাল নিউজে কনভার্টেড হয়।